আসসালামু আলাইকুম, আমি জেরিন জিয়াদ আপনাদের স্বাগত জানাই অন্ত্রপ্রেনর বাংলাদেশের আয়োজিত ট্রাভেলার্স ডায়েরির উদ্বোধনী পর্বে। আজকে আমাদের সাথে রয়েছেন এমন একজন অতিথি যিনি একজন ট্রাভেলার, ফটোগ্রাফার এবং একজন মাউন্টেইনার। চলুন পরিচিত হই হোমায়েদ ইশাক মুন ভাইয়ার সাথে। ভাইয়া কেমন আছেন? ভালো। ওয়েলকাম টু ট্রাভেলার্স ডায়েরি। থ্যাংক ইউ। প্রথমেই জানতে চাইবো আপনার ছোটবেলা সম্পর্কে। ধন্যবাদ। আমার ছোটবেলাটা আমি বলবো যে খুবই আমি ভাগ্যবান ছিলাম যে অনেক ভ্যারিয়েশন পেয়েছি। আমি মাল্টিকালচারে বড় হয়েছি, কারণ আমার বাবা দেশের বাইরে ছিলেন, ওমানে। তো ছোটবেলা বিদেশে যাওয়ার একটা সুযোগ হয়েছে। তো সেখানে যেহেতু মাল্টিকালচারে বড় হয়েছি, তো নতুন পরিবেশ, তারপরে ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, এবং সেই সময়টা আসলে আমি বলবো যে মানে দেশেরও একটা ফ্লেভার পেয়েছি এবং বিদেশেরও একটা ফ্লেভার পেয়েছি, বিশেষ করে আরব দেশের। তো ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন জায়গার যে কম্বিনেশন, সেটার কারণে আমার একটু এক্সট্রোভার্ট হওয়ার জায়গাটা তৈরি হয়েছে। তো যেহেতু তখন ছোট ছিলাম, একটু গ্রামের বাড়িতে বছরে একবার যেতাম দাদা দাদিকে দেখতে, সেইটা একটা দারুণ ছিল। আর যখন বিদেশে গেলাম তখন প্রথম বিমানে চড়া, তারপরে বিদেশের অন্য পরিবেশ, অন্য ভাষা, তারপর সংস্কৃতি, এবং এই এই জায়গাটা আমার কাছে মানে খুব দারুণ। আর স্কুলে যেতাম সাইকেল চালিয়ে, তারপরে নানা ধরনের অ্যাক্টিভিটির সাথে ছিলাম। তো সেটা একটা দারুণ ছিল বলা যায়। আমাদের স্কুলে বড় মাঠ ছিল, গাছপালা ছিল। এই যে মাল্টিকালচার এক্সপ্লোর করা ছোটবেলা থেকে, এটাতে কি এগুলোই কি আপনাকে ট্রাভেলিং এর জন্য আরো বেশি ইন্সপায়ার করেছিল? বলা যায়। যেহেতু তখন আসলে ছোট মনে অনেক ধরনের কল্পনা ছিল, বা এই যে নতুন জায়গা দেখা, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, লং জার্নি বলা যায়, যে যখন গ্রামে যেতাম সেটার একটা ছিল, বা বিদেশে যখন ঘুরেছি তখনও এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ট্রাভেলিং করা, সেটাও একটা অবশ্যই। ওখানে ওই আরাবিয়ান পেলেদের সাথে ঘুরতে যাওয়া, সেটাও একটা অবশ্যই কাজ করেছে। ভাই, এরকম কোনো মেমোরিজ আছে যে আপনি এরকম মাল্টিকালচার বা ঘুরতে গিয়ে যেটা আমাদের সাথে শেয়ার করতে চান, চাইল্ডহুড মেমোরিজ? চাইল্ডহুডে যেমন আমি যখন ওমানে ছিলাম ফ্যামিলির সাথে, তখন পাশেই ছোট একটা পাহাড় ছিল। তো ওদের সাথে আমি যেতাম, উপরে উঠে যেতাম, বা এরকম অনেক গরম ছিল, তারপরে ওদের সাথে আমি খেলতে বের হতাম। তারপরে ওদের সাথে ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ করতাম। ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আমার খুব ভালো ইয়ে ছিল, মানে আমি খুব ফ্লুয়েন্ট। 3 মাসের মধ্যেই বলা যায় আরবিক এবং হিন্দি খুব ফ্লুয়েন্টলি বলতে পারছি। তো এই ধরনের নানা ধরনের এক্সপিরিয়েন্স আমাকে সমৃদ্ধ করেছে বলা যায়। হ্যাঁ, এত ধরনের ফ্রেন্ড, এত ধরনের কালচার, তো এইগুলো কি আপনার স্কুলে কোনো বেশি প্রভাব ফেলেছিল বা এডুকেশনের ক্ষেত্রে? এডুকেশনে কিছুটা। আমার ইয়ার লস গিয়েছিল, মানে আমি শাইন কলেজে পড়তাম। তো ওইখান থেকে ওমানে গেলাম, আবার আসলাম। তো ওভাবে একটা ইয়ার লসও হয়েছে, এবং সেটা তো অবশ্য অসুবিধা হয়নি। মানে বিদেশে পড়াশোনারও একটা সুযোগ ছিল তখন, কিন্তু সামহাউ তখন আর আসলে আর হয়নি, যাওয়া আসার মধ্যে ছিলাম আর কি। তো দেশেই লেখাপড়াটা শেষ করেছি, স্কুল কলেজ। তো তারপরে আমরা যখন বড় হয়ে গেলাম তখন আরবে ভিসা নিয়ে একটা প্রবলেম হয় ওখানে, মানে ওয়ার্ক পারমিট এবং ফ্যামিলি জয়েনিং ভিসা। তো তারপরে ওখানে যাইনি, কিন্তু পরে অন্যান্য দেশে ঘুরতে গেছি আর কি। ভাই, এই যে একটু আগে মেনশন করলেন ইয়ার লস, বা যেহেতু আপনার একাডেমিকটা এখানেই ছিল, তো সেই ক্ষেত্রে তো তখন আপনি এটা কিভাবে হ্যান্ডেল করেছিলেন বা এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেছিলেন? সেটা তো মানে এক স্কুল চেঞ্জ করতে হয়েছে, তারপরে আবার আবার স্কুলিংয়ের একটু অসুবিধা হয়েছে। তো তারপরে ম্যানেজ হয়ে গেছে। আসলে লেখাপড়া তো শেষ করতে হবে, তো সেটা হয়েছে। বন্ধুবান্ধবদের একটু স্প্লিট ছিল, তখন ওদেরকে হয়তো মিস করতাম, ওইটা আর কি। ভাই, আপনি ছোটবেলা থেকেই ট্রাভেল করছেন, সুইমিং করছেন, এই যে অনেক ধরনের কাজের সাথে, অ্যাক্টিভিটিসের সাথে আপনি যুক্ত, এটা শুরুটা কোত্থেকে বা একদম রুট লেভেল থেকে? শুরু বলতে হয় যে আমি যখন ছোটোবেলায় যখন দেশের বাইরে গেলাম, বা এই যে মানে যাওয়ার যে একটা নতুন জিনিস দেখলাম, সেখান থেকে আসলে নতুন জায়গা দেখা, এক্সপ্লোর করা, সেইটা আমার মধ্যে মনে হয়
আসছে, মানে আমি যতটুকু ফিল করি। তারপরে আমি আসলে যখন ইউনিভার্সিটিতে জয়েন করি এবং কলেজ থেকে বেসিক্যালি আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির মেম্বার ছিলাম। ওখান থেকে আমরা কিছু ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটি শুরু করি বই পড়ার সাথে সাথে। তারপরে আমরা তখন ভোরের কাগজ পাঠক ফোরাম নামে একটা ইয়ে ছিল, ওখান থেকে আমরা বন্যার্তদের সাহায্য করতে যাই, রক্তদান কর্মসূচিতে যাই, তারপরে এরকম সিনেমা দেখা, বই পড়া কর্মসূচি। তখন একটা আসলে মানে গ্রুপ পেয়েছিলাম, তো ওইখান থেকেও আমরা একটা দুটা জায়গায় বেড়াতে গেলাম। তো তারপরে আমি ইউনিভার্সিটিতে ঢোকার পরে আমি একটা বড় গ্রুপ পেয়েছি, আমাদের একটা সিনিয়র গ্রুপ, ওদের সাথে বেসিক্যালি পুরো বাংলাদেশ ঘোরার একটা সুযোগ পাই। এই জন্য আমি বলবো যে আমি ব্লেস চাইল্ড, যে আমি অনেক ধরনের অপরচুনিটি পেয়েছি বিভিন্ন জায়গায় কাজ লাগিয়েছেন। ভাই এই যে একটু আগে মেনশন করলেন ভলেন্টিয়ারি ওয়ার্কের কথা, আপনি কি কি ভলেন্টিয়ারি ওয়ার্কের সাথে যুক্ত আছেন? আমি আসলে চেষ্টা করেছি যে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতাগুলো অর্জন করা। মানে আসলে জীবনটা তো ছোট, এই অল্প জীবনে তো একসাথে অনেক কিছু করা যায় না, তো যতটুকু অভিজ্ঞতা নেওয়া যায় সেটার জন্য আসলে চেষ্টা করেছি যে অপরচুনিটিটা গ্র্যাব করা বিভিন্ন জায়গায়। যেমন আমি 2007 সালে সিডরে কাজ করেছি, ওখানে তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, কিন্তু সব বাদ দিয়ে শরণখোলা ওইখানে ছিলাম 7-8 দিন এরকম। তারপরে রক্তদান কর্মসূচি এখন পর্যন্ত প্রায় 50 বারের মতো দিয়ে দিচ্ছে রক্ত। তো এরকম ইমার্জেন্সি ক্রাইসিস, ইস্তেমার ময়দানে যে ভলেন্টিয়ারিং মেডিকেল ক্যাম্পের সাথে কাজ করেছি। তারপরে এরকম যখন বন্যা হলো, তারপরে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করেছি। ইমার্জেন্সি ক্রাইসিস যখন হয়েছে বা যখনই এই ধরনের কোনো ক্রাইসিস মোমেন্ট, তখনই গেছি আর কি। যে এটা মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা এক্সপিরিয়েন্স, এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে, নিজের কনফিডেন্ট থেকে শুরু করে তারপরে বিভিন্ন মানুষের সাথে কাজ করা, বিভিন্ন লেভেলের মানুষের সাথে কাজ করা। তো এইভাবে অভিজ্ঞতাগুলো অর্জন করার জন্য ভলেন্টিয়ারিং ওয়ার্ক করেছে। ওখানে তো পয়সা ওভাবে পাওয়া যায় না, কিন্তু রিকগনিশন আছে, হয়তো কোথাও সার্টিফিকেট দেয়, কোথাও দেয় না, কিন্তু এই যে সময়টা ইউটিলাইজ করার সময়টা ইউনিভার্সিটির সময় থেকেই বেশি বেশি চেষ্টা করেছে আর কি, মানে কলেজ ইউনিভার্সিটির সময়। ভাই আমরা শুনলাম তো মানুষকে হেল্প করার গল্পটা, আমরা জানি আপনি অ্যানিম্যাল রেস্কিউ নিয়েও কাজ করছেন, এই ব্যাপারে যদি আমাদের একটু বলেন। কাজ করেছে বলতে অ্যানিম্যাল লাভার বলা যায়, যে মানে মানুষের সাথে সাথে আসলে প্রাণীদেরকেও তো ভালোবাসাটা উচিত, কারণ ওরাও আমাদের জীবনেরই একটা অংশ। তো আমি ধর্মশালায় আমার বন্ধুর কাছে বেড়াতে গিয়েছিলাম, আমি যেহেতু একটু পাহাড়েও যাই, তো ওখানে ধর্মশালা অ্যানিম্যাল রেস্কিউ সেন্টারে আমি কিছু দিন মানে ওদের সাথে ভলেন্টিয়ারি করেছি 10 থেকে 12 দিন। তো ওইখানে স্ট্রে ডগ নিয়ে ওরা কাজ করে, ওদেরকে রেস্কিউ করে পথের থেকে। ওখানে ক্লিনিক ছিল, তো ওদেরকে বেসিক্যালি ওইখানে মানে এরকম 9-10 দিন সময় দিয়ে ওখানে ছিলাম আর কি, ওদেরকে সেবা করার জন্য। আর আমি বাংলাদেশও ভাওয়ালে সিসিএ নামে একটা অর্গানাইজেশন আছে, ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স, ওরা কচ্ছপ নিয়ে কাজ করে। যার যেই বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ, ওদেরকে বান্দরবন থেকে সংগ্রহ করে এখানে ব্রিডিং করে এবং ইয়ে করে, এখানেও আমি কাজ করেছি। আর এমনি আসলে যখন পথে দেখি অথবা কমিউনিকেশন দরকার হয়, কারো হেল্প দরকার হয়, তখন ওরকম করি আর কি। এটা খুবই ভালো, আমাদের আসলে অ্যাওয়্যার হওয়া উচিত অ্যানিম্যালদের নিয়ে আরও বেশি। তো ভাই এই যে আপনি ট্রাভেলিং করছেন, ভলেন্টিয়ারি ওয়ার্ক করছেন, অ্যানিম্যাল রেস্কিউর সাথেও আপনি যুক্ত আছেন, এই সব কয়টা কাজ কিভাবে আপনাকে মেন্টালি স্ট্যাবল করছে? এটা আমাকে মানে উৎসাহ দেয় অবশ্যই এই সব কাজে, এবং যেহেতু আমি অ্যাথলেটিক অ্যাক্টিভিটিস করি, তো শারীরিকভাবে এবং মানসিকভাবে আমি নিজেকে তৈরি করি এসবের জন্য। এবং এটা আসলে ভালো লাগা থেকে, মানে এই জিনিসটা অবশ্যই কারো ভালো লাগা না হলে এটা করাটা সম্ভব না, কারণ ভেতর থেকে যখন আসবে তখনই এসব কাজ করতে ভালো লাগবে। একটা জিনিস সবাই যে সব লাইনে থাকবে তা জরুরি না, কিন্তু আমার কাছে মনে হয় যে লিসেন টু ইউর হার্ট অ্যান্ড গো ফর ইট, মানে অ্যান্ড লাভ হোয়াট ইউ ডু হোয়াট ইউ লাভ। তো এইটার জন্য আসলে নিজের ভালো লাগাটাকে যদি প্রায়োরিটি দেওয়া যায় এবং ওইটাতে কাজ করা যায়, তাহলে ভালো কাজ করা যায় আর কি। ভালো কাজ করতে বা ঘুরতে কি ভাই একাই পছন্দ করেন, নাকি মনে হয় যে গ্রুপ মেম্বার থাকলে ভালো হয়? এটা
টাইম টু টাইম ভ্যারি করে। কিছু কিছু সময় গ্রুপে ঘুরতে ভালো লাগে, কিছু কিছু সময় আসলে একাই ট্রাভেল করতে ভালো লাগে। তো যখন মানে আরও মানে অল্প বয়স ছিল বা স্টুডেন্ট ছিলাম, তখন একা একা ঘোরাটা তো একটু বোঝার ব্যাপার, এটাও Tough হয়ে অভিজ্ঞতার যেত। ব্যাপার। তো তখন আসলে গ্রুপের সাথে, যে আমি বললাম যে আমি খুব ব্লেসড যে আমি একটা ঘোরাঘুরির একটা গ্রুপ পেয়েছিলাম ইউনিভার্সিটিতে ঢোকার পরেই। তখন এটা BTEF নামে আমাদের একটা সংগঠন আছে, বাংলাদেশ ট্যুরিজম এক্সপানশন ফোরাম। তো ওখানে কিছু বড় ভাই ছিল, আমিই সবচেয়ে জুনিয়র ছিলাম। তো ওদের সাথে সাথে এরকম দেখা গেল যে নানা বাংলাদেশের 64 জেলার অনেক জায়গা আমরা এক্সপ্লোর করেছি, এবং সেটা ঘুরে এসে আমরা লিখেছি, ছবি তুলেছি, এক্সিবিশন করেছি। তো এগুলোর আস্তে আস্তে ইন্টারেস্ট বেড়েছে, এবং আমি তখন আস্তে আস্তে লেখালেখি শুরু করি, নিউজ পেপারের সাথে যুক্ত হই। তো নিউজ পেপারের কল্যাণেও অনেক জায়গায় অ্যাসাইনমেন্টে যেতাম, ছবি তোলার কাজে যেতাম। তখন দেখা গেল যে স্টুডেন্ট লাইফে তো ওই যে বাজেটের একটা ব্যাপার থাকে, সময় বা সব জায়গায় এক্সেসের একটা ব্যাপার থাকে। তো এইসব ক্ষেত্রে কাজ করার কারণে অনেক লিঙ্কেজ হলো, এই কমিউনিকেশনের কারণে তখন নানা জায়গায় যাওয়ার সুযোগ হলো, এবং সুযোগগুলো আমি আসলে মানে হাতছাড়া করি নাই। যেখানে সুযোগ পেয়েছি ঘোরাঘুরির, আমি ঘুরতে যেতে পারবো, লিখতে পারবো, ছবি তুলতে পারবো, এবং নতুন জায়গা দেখতে পারবো, নতুন মানুষের সাথে মিশতে পারবো, সেই অপরচুনিটিটা গ্র্যাব করেছে। ভাই, আপনি ছবি তোলার কথা মেনশন করলেন, তো আমরা জানি আপনার ইউনিভার্সিটিতে আপনি ফটোগ্রাফি ক্লাবটা এস্টাবলিশ করেন, সে ব্যাপারে যদি আমাদের কিছু বলেন। আমি পড়েছিল AIUB-তে, তো তখন আসলে ফটোগ্রাফি ক্লাব তেমন ছিল না, এবং আমি ফিল্ম দিয়ে শুরু করি, ফিল্ম ক্যামেরা দিয়ে তখন ছবি তোলা শুরু করি। বেসিক্যালি বিশ্ব সাহিত্য কেন্দ্রে যখন যাওয়া শুরু করি, তখন থেকে ফটোগ্রাফির প্রতি একটা কোর্স করেছিলাম, তখন বেসিক কোর্স। তো তারপরে ফিল্ম ক্যামেরা দিয়ে ছবি তুলি। তখন আসলে ছবি তোলার প্রতি একটা, যেহেতু ঘুরতে পছন্দ করি, এবং ঘোরাঘুরির সাথে ছবি তোলাটা বা মেমোরি ক্যাপচার করাটা খুবই মানে সিমিলার। তো তখন ছবি তুলতে তুলতে তখন মনে হলো যে আমি যখন ইউনিভার্সিটিতে ঢুকলাম, ওখানে কোনো ক্লাব ছিল না। তখন নর্থ সাউথ ছিল, ব্র্যাক ছিল, ওদের ফটোগ্রাফি ক্লাব ছিল, AIUB-তে ছিল না। তো তখন এটা ব্যাক টু 2005, তখন আমি চিন্তা করলাম যে একটা ক্লাব করা যায়। আমি ছিলাম, আরও দু একজন আমার ক্লাসমেট মানে কোর্সমেট ছিল। তা আমরা ইউনিভার্সিটিকে প্রস্তাব দিই, তখন আমরা একটা ক্লাব করি। এখনও ওরা আমাকে স্মরণ করে, এবং ওরা ক্লাবটা এখনও আছে, এক্সিবিশন হয়, এবং মাঝে মাঝে ইউনিভার্সিটিতে যাই আমি। ভাই, আমরা জানতে চাই যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনি কি ভাবেন? আমি লেখাপড়ার সাথে আসলে এক্সট্রা কারিকুলামই বেশি করেছি, কারণ আমার কাছে যেটা বললাম, পড়াশোনা আসলে আমার কাছে তেমন একটা ইন্টারেস্টিং লাগে না, মানে এক্সট্রা কারিকুলামগুলো আমি সবচেয়ে বেশি করতাম। তো এই কারণে অপরচুনিটিগুলো আমি নেওয়ার চেষ্টা করেছি, যেখানে পেয়েছি যে এই কাজটা করা যায়, ভলেন্টিয়ারিং থেকে শুরু করে ক্লাবিং বা আর্ট কালচার নিয়ে। তারপরে পড়াশোনা করেছি, শেষ করেছি, কিন্তু হয়তো রেজাল্ট অত ভালো হয় নাই। কিন্তু আলটিমেটলি আসলে শেষে গিয়ে রেজাল্টটা তেমন একটা ম্যাটার করে না। তো আমার মনে হয় যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করলে পড়াশোনার পাশাপাশি তার কি বলে নিজের ডেভেলপমেন্ট হবে, কাজের ব্যাপারে অভিজ্ঞতা হবে, যোগ্যতা তৈরি হবে, এবং যেই কাজে যার ইন্টারেস্ট সেই কাজ যদি সে করতে থাকে, তখন একসময় পড়াশোনার পরপর কাজের চাকরিতে অথবা মানে প্রফেশনাল লাইনেও সে এক্সপার্টিস পাবে আর কি। কারণ যেহেতু পড়াশোনা শেষ করেই আসলে অভিজ্ঞতাটা হয় না, অভিজ্ঞতা না হলে আমাদের দেশে চাকরিও পাওয়া যায় না। তো ওই পড়াশোনার সাথে সাথে যদি অভিজ্ঞতাগুলো অর্জন করা যায়, তখন এটা প্লাস পয়েন্ট আমি মনে করি। হ্যাঁ, আপনি তো ওই যে মাল্টিটাস্কার, আপনি ট্রাভেলিং করেছেন, পড়াশোনা শেষ করেছেন। আপনার ফিলোসফি অফ লাইফ এইটা কিভাবে চেঞ্জ করেছে ট্রাভেলিং বা এই এতগুলো কাজ? ফিলোসফিটা আসলে আমি বলবো যে মানে ট্রাভেল একটা অন্যরকম ব্যাপার প্রতিটা মানুষের জন্য। মানে ট্রাভেলিং করলে আপনার নিজের ইনার যে পিস এবং ইনার সোল, সেইটা আসলে ডেভেলপ হয়। আমার মনে হয় যে বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন কালচার, বিভিন্ন জায়গা, ইভেন কি শুধু আমাদের মানে দেশের বাইরে যাওয়া লাগবে না, বাংলাদেশেই অনেক ডিস্ট্রিক্টে অনেক ধরনের মানুষ আছে, মানে ডিফারেন্ট কালচারের। তো সেখানে যদি আপনি একটু ঘুরেন এবং আপনার নিজের জায়গা থেকে, কমফোর্ট জোন থেকে বের হতে হবে, এটা হলো মেইন জিনিস। কমফোর্ট জোন থেকে বের হলে তখন ইউ ক্যান গেট সাম ইউনিক এক্সপিরিয়েন্স যদি বলি। তো সেক্ষেত্রে
এই জিনিসটা হচ্ছে হ্যাঁ, যেহেতু যেহেতু ছবি তুলি বা লেখালেখি করি, ওয়ে অফ থিঙ্কিং, ওয়ে অফ সিইং অবশ্যই একটু ডিফারেন্ট হয়। সেটা চেঞ্জ করেছে, মানে এই যে মানুষের জন্য কাজ করা, অ্যানিম্যালের জন্য কাজ করা বা দেশের জন্য কিছু করা। তো এই এই জিনিসগুলো আসলে ওই ফটোগ্রাফি, লেখালেখি এই কারণেই করা যে এই একটা ওই আলাদা একটা জায়গার মানুষ, আলাদা একটা জায়গার খাবার। হ্যাঁ, তখন সোসাইটির জন্য আর কি আমার কাছে মনে হচ্ছে রিপ্রেজেন্টেশন, মানে আমার এটা একটা ক্রিয়েটিভ, আমার একটা কি বলবো কোয়ালিটি আছে, সেটাকে কাজে লাগালাম, যে একটা এক্সিবিশন করলাম এবং এই ঘুরে আসাগুলো অভিজ্ঞতা শেয়ার করলাম লেখালেখির মাধ্যমে। যখন শুরু করি ট্রাভেলিং তখন তো ফেসবুকের তেমন একটা ছিল না, তখন আসলে নিউজ পেপারে লেখালেখিটা খুবই ইন্সপায়ার করতো, বিকজ লাইক ট্রাভেল লগস লেখার জন্য অনেক বড় জায়গা পাওয়া যেত পত্রিকায়। তো বড় বড় ছবি লেখা, নিজের নাম দেখতেও ভালো লাগতো এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে যখন যেতাম তখন অনেকে আমাদের এই লেখাগুলো ফলো করতো, কারণ প্রথম আলো, সমকাল, তারপর যাই দিন ট্রাভেল নিয়ে যে পাতাগুলো হতো ওখানে আমাদের লেখাগুলো ছাপা হতো আর কি। তো তখন দেখা গেল যে অনেক দূরে গেলাম, তখন ওনারা আমাদের লেখা পড়লো, তখন আমাদের সাথে যদি দেখা হতো তখন এই জিনিসগুলো ফিডব্যাক পেলে খুব ভালো লাগতো যে আপনার লেখা দেখেছি। বা আমরা আস্তে আস্তে একটা সুন্দর নতুন জায়গায় গেলাম, সেটা আসলে কেউই জানে না, তখন আমরা লেখালেখির মাধ্যমে, এক্সিবিশনের মাধ্যমে এটা মানুষকে জানালাম। তো এটা আসলে মানে অফকোর্স ভালো লাগার ব্যাপার, যে ওভারওয়েলমিং একটা ব্যাপার। ভাই, আপনি নতুন এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করলেন, তো ভাই সিনেমা এবং ফিল্ম ফেস্টিভ্যালের আপনার অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার কাছে মনে হয় যে যেহেতু ফটোগ্রাফির সাথে ফিল্মও রিলেটেড, এবং আমি ফিল্ম ফেস্টিভ্যাল, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল ফটোগ্রাফার ছিলাম 2বার। তো তখন আসলে আমাদের তখন ইউনিভার্সিটিতে পড়ি এবং আমাদের আরও যে বন্ধুবান্ধবের গ্রুপ ছিল, ঢাকা ইউনিভার্সিটি চলচ্চিত্র সংসদের ছেলেপেলে, তারপরে আরও অন্যান্য ইউনিভার্সিটির তখন ক্লাব ছিল। তো সবাই মিলে এই ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটি, এটা খুবই ইন্টারেস্টিং, যেহেতু সিনেমা দেখতে পারতাম, অনেক সিনেমা দেখার, ফ্রি সিনেমা দেখতাম। তারপরে সবাই মিলে আমরা যারা পরিচালক ছিল বা কলাকুশলী ছিল ওনাদের ইন্টারভিউ নিতাম। আমরা বুলেটিন বের হইতো প্রতিদিন মেলাতে, সেই বুলেটিনে আমরা কাজ করতাম, লেখালেখি করতাম, আমি ছবি তুলতাম। তো এইটা একটা অনন্য এক্সপিরিয়েন্স, যে অনেক অনেক সিনেমা আছে যেগুলো আমরা আসলে ইউটিউবেও দেখতে পারি না। এই সিনেমাগুলো পুরো ওয়ার্ল্ড ওয়াইড আসে, যেহেতু ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল। তো এখানে কাজ করার সুবাদে অনেক মানুষের সাথে পরিচয় হয়, সিনেমা দেখার একটা আবেদন তৈরি হয় এবং ভালো লাগা তৈরি হয়, এবং সব কিছু আসলে এটা একটু ইন্টারকানেক্টেড, ফটোগ্রাফি, ফিল্ম, লাইটিং, গল্প, সব কিছু তো ইন্সপায়ার করেছে। আপনি প্রত্যেকবারই মেনশন করেছেন আপনি গ্রুপের সাথে ঘোরাফেরা করেছেন বা আপনার ট্রাভেলিংটা শুরুই হয়েছে গ্রুপে, কিন্তু এভারেস্টের বেস ক্যাম্পে একা আপনি গিয়েছিলেন, সেই অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে বলেন। হ্যাঁ, একা আমি কিছু কিছু জায়গায় ঘুরেছি, বিকজ লাইক আমি লং ডিস্টেন্স সাইকেলিং করি। তারপরে ইন্ডিয়াতে অনেক জায়গায় ঘুরেছি একা একা। তো মানে গ্রুপের থেকে সবসময় তো আর গ্রুপের লোকজনের সাথে টাইমিং মেলে না, তো তখন চিন্তা করলাম যে একা একাও ঘুরে দেখি। তো এরকম দেখা গেল যে সাইকেল নিয়ে হয়তো অনেক দূরে চলে গেলাম, মানে সারা দিন এরকম সাইকেল চালালাম, এটা করেছি। তারপরে ইন্ডিয়াতে দেখা গেল কলকাতা দিয়ে ঢুকে একদম 15 দিন একা একা ট্রাভেল করেছি ট্রেনে, বিভিন্ন জায়গায় গিয়েছি, অন্যান্য দেশে গিয়েছে। আর হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্পে গিয়েছে হলো, হ্যাঁ একাই গিয়েছি। একা বলতে ওখানে আমি যেখানে যাই ওখানে লোকজনের সাথে মিশে যাই আর কি। তো পুরা 20 দিন, এটা 3 পাস ট্র্যাক বলে, এভারেস্ট বেস ক্যাম্প হয়ে আরও 5,500 মিটার এরকম পাস আছে, এগুলো পার করতে হয়। তো পুরা গাইড পোর্টার ছাড়া আমি তখন একাই গিয়েছি, যেহেতু আমি মাউন্টেনিংয়ের উপর একটা কোর্স করেছিলাম 2012 সালে HMI-তে, হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট, দার্জিলিংয়ে। এটাও একটা অনন্য এক্সপিরিয়েন্স বলা যায়। তো ওই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আমি ভাবলাম যে একাই বের হয়ে যাওয়া যায়। ভাই, আপনি একটু আগে কোর্সের কথা মেনশন করলেন, এরকম কি কি কোর্স করেছেন আরও? আমি চেষ্টা করেছি কিছু আমার ভালো লাগা যেগুলো মানে ট্রাভেলিংয়ের সাথে এবং এক্সপার্টিস তৈরি হয়। আমি যেহেতু পাহাড়ে ঘুরতে ভালোবাসি, মাউন্টেনিং বেসিক কোর্স করেছি, পানি ভালোবাসি, আমি সুইমিং করি,
সাইকেলিং করি, তো হচ্ছে স্কুবা ডাইভিংয়ের উপরে কোর্স করেছি, বেসিক ওপেন ওয়াটার কোর্স। তারপরে সুইমিং কোচেস ট্রেনিং করেছি বিকেএসপি থেকে। ফটোগ্রাফির উপরে কোর্স করেছি, ফার্স্ট এইডের উপরে কোর্স করেছি, এরকম ওয়ার্কশপ করেছি অনেক ধরনের। তো এই তো যখনই সুযোগ পাই এ ধরনের ওয়ার্কশপ কোর্স করার চেষ্টা করি, লেখালেখির উপরে ওয়ার্কশপ। ভাই এগুলো কতটুকু হেল্প করেছে আপনাকে? অবশ্যই হেল্প করছে। একটা কোর্স করলে বা একটা প্রাতিষ্ঠানিক একটা মাধ্যমের মধ্যে গেলে থিওরিটিক্যাল অনেক কিছু জানা যায়, আর ওইটা প্র্যাকটিক্যালি কাজে লাগানো যায়, এটাই আর কি। মানে সুযোগ থাকলে করে নাও, কিন্তু কোর্স না করেও যে করতে পারবে তা না, কিন্তু কোর্সগুলো করলে দেখা গেল যে কোথাও কোনো কাজের জন্য গেলে সার্টিফিকেটটা একটা কাজে লাগে, যে ও সার্টিফাইড, যে অমুকজন একটা ফার্স্ট এইডার অথবা স্কুবা ডাইভিংয়ের জন্য। এগুলা কিছু কিছু জায়গায় কাজে লাগে, প্রফেশনাল কাজে। এবং আমার মনে হয় যে যেমন বেসিক করলাম, এখন আমার অ্যাডভান্স স্কুবা ডাইভিংয়ের কোর্স করার ইচ্ছা জাগলো, যে এটার উপরে আর একটু বেশি কিছু করব। তো এইটা ডিপেন্ডস অন, কোর্স করতেও একটা এফোর্ট দিতে হয় অনেক, এই জন্য হয়তো অনেক সময় হয় না। আর আমাদের এই কি বলে সমাজের, আমরা তো দেখা যায় উল্টা পথে চলি, তো এগুলো সব বাধা পেরিয়ে এগুলো করাও অনেক টাফ। হ্যাঁ, আপনি তো অনেকগুলো কোর্স করেছেন, কিন্তু অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর আপনি কোথায় কোথায় আছেন? আমি এখন বেসিক্যালি সুইম কোচিং করাই। আমি নিজেও সুইমার, লং ডিস্টেন্স সুইমার। বাংলা চ্যানেল পাড়ি দিয়েছি 2023-এ। তো এখন আমি একটা হোটেলে সুইমিং শেখাই, এবং যারা লং ডিস্টেন্স সুইমিং দিতে চায় অথবা বেসিক একদম জিরো লেভেল থেকে সুইমিং করতে চায়, তো সুইমিং জিনিসটা আমার কাছে মনে হয়েছে যেটা লাইফ সেভিং স্কিল, এবং এইটা জানা সবারই দরকার। বিকজ লাইক এমনি তো আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক দেশ, পানিতে ডুবে মৃত্যু হয়, মানে একটা সমীক্ষা আছে, দিনে আপনার 8 জন শিশু মারা যায় পানিতে ডুবে। তো এইটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা সোশ্যাল ওয়ার্কও, সোসাইটির জন্য একটা সামান্য কিছু করার সুযোগ যদি আমি বলি, যেটা আমার এক্সপার্টিস থেকে। তো এই জন্য আমি বিকেএসপি থেকে একটা কোচেস ট্রেনিং করেছি আর একটু ভালোভাবে জানার জন্য, এবং বেসিক লেভেল আমি এখন শেখাই। তো পার্সোনালি শেখাই, এবং একটা হোটেল এবং একটা কন্ডোমিনিয়ামে শেখাই, হোটেল হলিডে ইনে আর হচ্ছে রোজা গ্রিন, এরকম আর কি। মানে ওপেন ওয়াটারও শেখায় আর কি। হ্যাঁ, এই যে সুইমিং শেখাচ্ছেন, ট্রাভেলিং করছেন, এই সব কিছু করতে গেলে তো অনেক ধরনের আনওয়ান্টেড সিচুয়েশন ফেস করতে হয়, তখন আপনি নিজেকে কিভাবে সামলান? মনোবলটা দিয়ে আর কি, মনোবলটা স্ট্রং রাখতে হয় অবশ্যই। সিচুয়েশন তো আসবেই, এটাকে লেট ইট গো করতে হয় আর কি, মানে হ্যান্ডেল করতে হয়। ভাই আয়রনম্যান 70.3 এইটাতে অংশগ্রহণ করা এবং অভিজ্ঞতাটা যদি আমাদেরকে বলেন। এটা একটা অনন্য অভিজ্ঞতা বলবো, কারণ আয়রনম্যান এই জিনিসটা হচ্ছে আমাদের দেশে এখন একটু নতুনই বলা যায়, তারপরেও প্রায় 50 জনের কাছাকাছি এটা করে ফেলেছে। তো আয়রনম্যান জিনিসটা হচ্ছে ট্রায়াথলন 3টা ডিসিপ্লিনে হয়, সুইমিং, সাইকেল, রানিং। তো এই জিনিসটা কি একটু মানে যদি বলি কঠিন পরিশ্রম, সহজ যুদ্ধ, এভাবে আমি আমার লেখার টাইটেলও দিয়েছিলাম। তো প্রায় 1-2 বছর এই কঠিন পরিশ্রম করার পরে তখন এটা করা যায়। তো 3টা ডিসিপ্লিনেই একটু একটু করে মানে আপনাকে ভালো হতে হবে, এবং ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেসটা খুব ভালো হতে হবে। তো গত বছর আমরা মালয়েশিয়া লাঙ্কাউইতে এই আয়রনম্যান পর্বটা দিই 70.3 মাইল। তো আমরা প্রায় বেশ বড় একটা টিম গেছিলাম। তো এটা একটা অনন্য অভিজ্ঞতা, মানে 8.5 ঘন্টা সময় থাকে, আমি 7 ঘন্টা 58 মিনিটে এটা শেষ করতে পেরেছি। So it's an achievement, huge achievement. তো ভাই আপনি যে অ্যাজ আ ফটোগ্রাফার কাজ করছেন, অ্যাজ আ রাইটার আপনি আছেন, এরকম কোনো কাজ আছে যেটা আপনার খুব ক্লোজ টু হার্ট? আমার মাউন্টেনিংটা বেশি ভালো লাগে। আমি সামনে একটা এক্সপেডিশনে যাচ্ছি 6000 মিটার অ্যাবাভ। তো মাউন্টেনে গেলে আসলে অন্যরকম একটা ফিল হয় মাউন্টেনিং। এবং এখন অবশ্য আমি পানি বেশি ভালো লাগে। আমি গত বছর স্কুবা ডাইভিং করেছি শ্রীলঙ্কায়, ইন্ডিয়ান ওশেনে। তো পানির নিচে একটা আলাদা দুনিয়া। তো পানির নিচে যেমন একটা অন্যরকম ব্যাপার, পাহাড়ের মধ্যে একটা অন্যরকম। তো মিক্স আর কি, ভালো লাগাটা কাজ করে। ভাই আপনি তাহলে আপনার নেক্সট ট্রাভেলের জন্য কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? আমি নেক্সট একটা এক্সপেডিশনে যাব, এটা হচ্ছে মেরা পিক।
6,500 মিটার অ্যাবাভ। তো এটা হিমালয়, নেপালে। এটার জন্য প্রস্তুতি বলতে আমার আগামী মাসে ফ্লাইট। তো হাই অল্টিটিউডে যেতে হলে আসলে বডি এবং মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিট থাকতে হয়। তো ওই ফিটনেস নিয়ে একটু কাজ করছি, আর নিজের গিয়ার, জিনিসপত্র এগুলো একটু গোছানোর চেষ্টা করছি। আর বেসিক্যালি পাহাড়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি, তার জন্য আসলে আর্থিক প্রস্তুতিটা বেশি দরকার। আমাদের দেশে এই ধরনের এই যে যত অ্যাক্টিভিটির কথা বললাম, সব কিছু জড়িত আর্থিক জিনিসে। তো এর জন্য স্পন্সরশিপটা দরকার। তো এইসব ক্ষেত্রে দেখা গেল যে স্পন্সরশিপের ব্যাপারে খুবই অনীহা লোকজনের, তো সবাই দিতে চায় না। তো আমার মনে হয় যে ইয়ুথদেরকে আরেকটু এনকারেজ করার জন্য এইসব ক্ষেত্রে কিছু স্পন্সরশিপের দরকার আছে, কারণ এইগুলো আসলে অনেক স্ট্রাগলের ব্যাপার। এই প্রস্তুতিগুলার সহজ হয় যদি পেছনে পৃষ্ঠপোষকতা থাকে। ভাই, একটা ট্রাভেল করতে গেলে বা একটা ট্রাভেলে সাকসেসফুল হতে গেলে অবশ্যই মেন্টালি এবং ফিজিক্যালি ফিট থাকা লাগে। আপনি সেটার জন্য কি করেন? প্রতিদিনই কিছু না কিছু অ্যাক্টিভিটি করি, যেহেতু আমি 3টা ডিসিপ্লিনই প্র্যাকটিস করি, সাইকেল, সুইমিং, রানিং। তো একদিন করে দেখা গেল সাইকেলিং, সুইমিং, রানিং। আর যেহেতু আমি সুইমিং শেখাই, পানিতে আমাকে নামতেই হয়। তো প্রতিদিনই কিছু না কিছু অ্যাক্টিভিটি থাকে। তো সেইভাবে মানে ফিজিক্যাল ফিটনেসটা চেষ্টা করি। আর খাওয়া দাওয়াও ইম্পর্ট্যান্ট, খাওয়া দাওয়া, ঘুম, বেসিক্যালি ডিসিপ্লিন। স্পোর্টসের ডিসিপ্লিনটা খুব ইম্পর্ট্যান্ট। মাউন্টেনিং বলেন বা যে কোনো স্পোর্টস, এখানে হচ্ছে ডিসিপ্লিনটা খুব ইম্পর্ট্যান্ট। আপনাকে নিজের সাথে নিজের একটা কমিটমেন্ট রাখতে হবে যে প্রতিদিন অ্যাটলিস্ট কোনো অ্যাক্টিভিটি করা, তারপরে হেলথের ক্ষতি না হয় এরকম কিছু করা। হ্যাঁ, নিজেকে ফিট রাখা, তারপরে কোচিং করানো, তারপরে ফ্যামিলি টাইম, সব কিছু কীভাবে ম্যানেজ করেন? একটু ডিফিকাল্ট। ওইগুলাতে বেশি প্রায়োরিটি হয়, ফ্যামিলিতে সময় কম দেওয়া হয়। এবং এইগুলাতে আসলে যেহেতু সমাজের উল্টা পথে চলা, ইন্সপায়ারেশনও ফ্যামিলি থেকে কমই আসে, এই আর কি। ভাই, আমরা শুনেছি আপনি রোহিঙ্গা ক্যাম্পেও কাজ করেছেন, সেটার অভিজ্ঞতা যদি আমাদেরকে বলেন। রোহিঙ্গা ক্যাম্পে কাজ করার অভিজ্ঞতাটাও অনন্য আমি বলবো, কারণ আমি প্রথমে শুরু করেছিলাম এটা 2017 সালে, যখন ইনফ্লাক্সটা শুরু হয়। তখন আমি একটা অর্গানাইজেশনের থ্রুতে ওখানে যাই। ওটাও ভলেন্টিয়ারিং ছিল প্রথম অবস্থায়। এটা হলো টিকা, একটা অর্গানাইজেশন, টার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি। তো আমরা ওইখানে প্রথমে ওরা খাবার দেওয়ার জন্য একটা মানে অ্যাক্টিভিটি চালু করেছিল। প্রায় 200 লোকের খাবার প্রতিদিন ওরা ডিস্ট্রিবিউট করতো। তো ওইটা প্রায় 15 দিন কাজ করেছি ওখানে। তো এটা একটা খুবই মানে তখন যারা এসেছিল ওখান থেকে, বলবো যে যুদ্ধ বিধ্বস্ত ওরকম টাইপের, ওরা খুব মানে ট্রমার মধ্যে ছিল ওদের তখন যে অবস্থা। তো ওই শুরুর দিকে ওদের সাথে কাজ করা বা এই যে খাওয়া বিতরণ করা, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এবং তখন আমি রোহিঙ্গা শিশুদের নিয়ে একটা ছবি তুলেছিলাম, একটা সিরিজ করেছিলাম। এটা একটা ওয়েবসাইটে পরে প্রচারও করেছে। তো ওই অভিজ্ঞতাটাই পরে আমি আবার 2 বছর একটা চাকরি করেছি আর কি, এটা রিলিফ ইন্টারন্যাশনাল নামে একটা অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল। তো ওই অভিজ্ঞতাটা পুরা পরের 2 বছর আমাকে কাজে লাগাইছে। এবং তখন আমি রোহিঙ্গা শিশুদের নিয়ে কাজ করতাম, চাইল্ড প্রোটেকশন। তো ওদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা আসলে অন্যরকম, কারণ শিশুরা যে কোনো দেশের শিশুরাই আমি বলবো যে একই রকম। তো ওরা যেহেতু একটা বিধ্বস্ত জায়গা থেকে আসছে, ওদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করা, ওদের সাথে খুব ভালো সময় কেটেছে আর কি। এবং ওদের ট্রাস্ট গেইন করা, ওদের জন্য নানা ধরনের অ্যাক্টিভিটি করা। তো ওটা যেহেতু একটা অর্গানাইজেশনের মাধ্যমে একটা ছিল, মানে অর্গানাইজ ছিল, তো কাজ করে অনেক কিছু শিখেছি, অনেক জায়গা দেখেছি, অনেক মানে জায়গা হয়েছে। যদিও এখনও চলছে আর কি এই জিনিসটা। তো আমার অভিজ্ঞতাটা ভালো ছিল। ভাইয়া, আপনি তো ফ্রিকোয়েন্টলি খুবই ট্রাভেল করেন, আপনার নেচারের সাথে বেশিরভাগ সময় থাকা হয়। আপনাকে প্রকৃতি আসলে কি শেখায়? প্রকৃতি চেষ্টা করে যে মানে প্রকৃতির কাছে গেলে আসলে ভালো লাগাটা কাজ করে। এবং আমার কাছে মনে হয় যে ওই যে বললাম, ইনার সোলটা পিওর হয় আমার কাছে মনে হয়। এবং যত নেচারের কাছাকাছি থাকা যায়, তত দেখা গেল যে আপনার এই যে মানবীয় গুণ,
এবং নেচারের মধ্যে যে একটা অন্যরকম ভাইব আছে সেটা যদি আপনি ফিল করতে পারেন তাহলে এটা আপনাকে আরও সমৃদ্ধ করবে এবং কনফিডেন্ট করবে। হ্যাঁ, আপনি যেহেতু অনেকটা এক্সপিরিয়েন্সড এই ট্রাভেলিংয়ের ক্ষেত্রে, যারা নতুন কোনো দেশে যেতে চাচ্ছে বা নতুনভাবে কোনো জায়গা এক্সপ্লোর করতে চাচ্ছে তাদের জন্য কি অ্যাডভাইস থাকবে? ঘুরতে গেলে যে শুধু দেশের বাইরে যেতে হবে তা না, আগে আমি মনে করি যে নিজের দেশটাকে একটু ঘুরে দেখা দরকার। তো আপনি চাইলে আপনার পাশের জেলায় যেতে পারেন, একটা নতুন কিছু দেখে আসতে পারেন, সেটা সাইকেল চালিয়ে হোক, হেঁটে হোক, বাসে হোক। খুবই অল্প টাকায় কিন্তু চাইলে ঘোরা যায়। এটা হলো ইচ্ছার উপরে ডিপেন্ড করে কোথায় আপনি কি দেখবেন, কি জিনিস এক্সপ্লোর করবেন। একটা নতুন জায়গায় একটা নতুন খাবার খেলেন, নতুন মানুষের সাথে মিশলেন, বা আপনি একটু হেঁটে হেঁটেই অনেক জায়গায় গেলেন। যেমন আমি লং ডিস্টেন্স হেঁটেছি অনেক জায়গায়। আমি টাঙ্গাইল থেকে, এই যে আজকে আমি একটা মানে মেমোরি আসলো, টাঙ্গাইল থেকে হেঁটে তেঁতুলিয়া গেছিলাম, এবং কিছুদিন আগে একজন এভারেস্টে গেল, C2 সামিট করলো। তার সাথে আমি ঢাকা থেকে হেঁটে যমুনা নদীর পার পর্যন্ত গেলাম এবং ওকে যমুনা নদী ক্রস করে দিয়ে পরে ব্যাক করলাম। তো এই ধরনের আর কি দেখা গেল যে মানে এগুলাতে আসলে দেশের মধ্যে খুব অল্প টাকাতেই চাইলে মানে ইচ্ছা থাকলে অনেকভাবে ঘোরা যায়। তো ওইভাবে আস্তে আস্তে নিজের দেশকে যখন জানাশোনা হবে তখন আস্তে আস্তে অভিজ্ঞতা হলে দেশের বাইরে যাবে, অনেক কিছু দেখতে পারবে। আর এক জীবনে তো আসলে সব কিছু দেখা সম্ভব না, তো ওইটাকেই আর যে হ্যাঁ, আপনি হেঁটে হেঁটে যমুনা নদীর তীর পর্যন্ত গিয়েছেন, এই এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে। এটা মানে যে শেষ যে এভারেস্টে গেল ইকরামুল হাসান শাকিল, ওর একটা মানে টার্গেট ছিল যে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হবে C2 সামিট, কক্সবাজার থেকে হেঁটে এভারেস্ট পর্যন্ত। তো তখন আমি চিন্তা করলাম, এবং সে সাঁতার অত ভালো জানে না, কিন্তু যমুনা ব্রিজ হেঁটে ক্রস করতে দেয় না। তো যেহেতু পুরাটাই হাঁটা একটা এক্সপেডিশন, তো পরে আমি চিন্তা করলাম যে যমুনা নদী সে ক্রস করবে, তখন ওকে আমি এটাতে হেল্প করব। পরে আমরা ঢাকা থেকে, ও যখন কক্সবাজার থেকে হেঁটে ঢাকায় আসলো, ঢাকা থেকে স্টার্ট করলাম হেঁটে টাঙ্গাইল পর্যন্ত গেলাম, যমুনা নদীর পার পর্যন্ত। তারপরে আমরা নেমে ওখানে চর হেঁটেছি, ওখানে নিচে চর আছে, চর হেঁটেছি 5 কিলো, আর 3 কিলো বেসিক্যালি নদী পার হয়েছে। তো প্রায় আমাদের সন্ধ্যা হয়ে গেছে এবং এটা খুবই এক্সাইটিং ছিল। আমি এর আগে সমুদ্র পাড়ি দিয়েছি, মানে সেন্ট মার্টিন, টেকনাফ থেকে সেন্ট মার্টিন বাংলা চ্যানেল বলে, 16.1 কিলো এটা পাড়ি দিয়েছি। তো ওই সমুদ্র পাড়ি দেওয়ার কারণে মনে হচ্ছে যে নদীটা আসলে খুব ইজি হবে, কিন্তু আসলে যমুনা নদী অনেক স্রোত ছিল, তো ওটা কঠিনই ছিল। তো ওটা পার করে দিয়েছে, এবং এটা আসলে পার্ট অফ দ্য হিস্ট্রি আমি হয়ে গেছি, বিকজ লাইক এইটা ওর যেহেতু ওয়ার্ল্ড রেকর্ড, এবং ও শাকিলও সব জায়গায় গল্পের মধ্যে বলে আমার কথা আর কি, যে নদী শেরপা। মানে দুই ফ্রেন্ড মিলে আসলে এক্সপ্লোর করেছে। হ্যাঁ, আরও ছিল আমাদের সাথে সুইমার, অন্য ছিল, লোকজন ছিল। তো এটা একটা আমাদের, আমি মনে করি যে দেশের জন্য একটা প্রাউডের জায়গা যে এরকম একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে, তো ওটার সাথে ছিলাম আর কি। তো যমুনা নদী ক্রস করার আগের আমি 2023 সালে বাংলা চ্যানেল দিয়েছি। বাংলা চ্যানেলটা হচ্ছে এটা কাজী হামিদুল হক, উনি একজন অ্যাডভেঞ্চারার ছিল, স্কুবা ডাইভার, উনি মারা গেছেন। উনি এই চ্যানেলটা আবিষ্কার করে। প্রায় 20 বছর ধরে এইটা চ্যানেলটা পাড়ি দেওয়া হচ্ছে, মানে ইভেন্ট হয় প্রতি বছর। তো 2023-এ আমি এটা কমপ্লিট করতে পেরেছি। এটাও আসলে একটা ভালো এক্সপিরিয়েন্স অবশ্যই, এবং ফাইনেস্ট অ্যাডভেঞ্চার অফ বাংলাদেশ যদি বলা হয়, যে এইটা পাড়ি দেওয়ার জন্য প্রায় 1 বছর চেষ্টা করেছি, সুইমিং করে ওপেন ওয়াটারে নিজেকে প্রস্তুত করেছি। তারপরে এবছর হয়তো যাব, এবছর আবার যদি হয়, গত বছর ক্যান্সেল হয়েছে, তো এবছর আশা করি হলে আবার অংশগ্রহণ করব। ওকে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, অ্যান্ড বেস্ট অফ লাক আপনার আপকামিং সব কিছুর জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমরা আমাদের পর্বের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের গল্প আমাদেরকে শেখায় ভ্রমণ শুধু দূরত্ব নয়, বরং অভিজ্ঞতার গভীরতা। আমি জেরিন জিয়াত আজকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে এমন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এন্টারপ্রেনার বাংলাদেশের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।